আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন এনটিভি ইউরোপ স্কাই 780 ইউটিউব চ্যানেল এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় পাক্ষিকভাবে রাত ৮টা শুক্রবার রাত ৮টা থেকে। আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারিগরি ত্রুটির জন্য আমাদের অনুষ্ঠানটি শুরু করতে একটু বিলম্ব হয়েছে, আমরা দুঃখিত। প্রতিবার মতোই আমাদের এই অনুষ্ঠানে দুজন গেস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। সেরকমই আপনাদের অত্যন্ত সুপরিচিত দুজন অতিথি আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনাদের যে কোনো প্রশ্নের আইন বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্ক্রিনে যে স্টুডিও নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন এবং একটি টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে যেখানে আপনি টেক্সট করে আপনাদের যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। আমরা সাধারণত এই অনুষ্ঠানটিতে ফ্যামিলি ল বিষয়ক বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করে থাকি। এছাড়াও যে কোনো প্রশ্ন ইমিগ্রেশন সংক্রান্ত অথবা অন্য যে কোনো বিষয় ক্রিমিনাল সংক্রান্ত আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা এবং আমাদের অতিথি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই পরিচয় করে দিচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব এবং আইন বিষয়ে অনেকটা দক্ষ এবং অভিজ্ঞ আমাদের শ্রদ্ধেয় ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর কামরুল হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই। তিনি সবসময় আমাদের অনুষ্ঠানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার অনলাইন প্ল্যাটফর্ম এবং আরও বিভিন্ন মিডিয়ায় তার যথেষ্ট আপডেটগুলো আমরা পেয়ে থাকি এবং আমরাও খুব আনন্দিত হই তিনি যখন আমাদের মাঝে উপস্থিত হন। এবং আমাদের দ্বিতীয় গেস্ট যিনি সবসময় থাকেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেন, তিনি অতি সুপরিচিত আমাদের ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমাদের দুজন গেস্টই খুবই বিজি মানুষ, তারপরও এই পাক্ষিকভাবে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেসব ইনফরমেশন দিয়ে থাকেন আমরা আসলেই সত্যি উপকৃত হই। প্রথমেই চলে যাচ্ছি আমরা কিছু আপডেট জানার জন্য আমাদের শ্রদ্ধেয় কামরুল হাসান ভাইয়ের কাছে। জি ভাইজান, আমাদের ইমিগ্রেশন চেঞ্জের বিষয়ে রিসেন্ট যে চেঞ্জগুলো আসতেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলো যদি আপনি একটু সংক্ষেপে বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যে চেঞ্জটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 14th of October 2025 চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয়েছে এবং এই যে চেঞ্জটা আসলো এটা কিন্তু হোয়াইট পেপার যেটা 13th of May 2025 পাবলিশড হয়েছিল, সেই হোয়াইট পেপারের যে ইমিগ্রেশন রুলসের উপরে চেঞ্জের যে প্রপোজালগুলো ছিল সেটা কিন্তু একের পর এক কিন্তু ইমপ্লিকেশন হতে যাচ্ছে। তো প্রথম ইমপ্লিকেশন আমরা দেখতে পেয়েছিলাম 22nd of July 2025 সেখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন স্কিলের উপর আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তীতে আরেকটা চেঞ্জ অফ স্টেটমেন্ট টু দ্য চেঞ্জেস অফ ইমিগ্রেশন লয়ের উপরে আমরা দেখতে পেয়েছি 14th of October 2025 তো 14th of October 2025 যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে তার ভিতরে একটা মেজর পরিবর্তন, সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার, স্কেল অফ ভিসা এবং হাই ইন্ডিভিজুয়াল পটেনশিয়াল যে ভিসা আছে, এই তিনটে ক্যাটাগরির যে নলেজ অফ ইংলিশ যে টেস্টটি আছে যেটা এই মুহূর্তে B1 আছে সেটা ইনক্রিজ হয়ে যাবে B2-তে এবং এটার ইমপ্লিকেশন হবে 8th of January 2025 থেকে। এটা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন। সেকেন্ড যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট ভিসা সম্পর্কে আমরা জানি যে ভিসাটি সাধারণত ওভারসিজ স্টুডেন্টরা ইউকেতে আসার পরে তারা যদি গ্র্যাজুয়েশন করে, মাস্টার্স করে এবং পিএইচডি করে তাহলে কিন্তু তাদেরকে গ্র্যাজুয়েট ভিসার জন্য তারা এলিজিবল হয়। তো গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করলে তারা কিন্তু 2 বছরের জন্য গ্র্যাজুয়েশন ভিসা পেয়ে থাকে, আর পিএইচডি যদি কেউ কমপ্লিট করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা 3 বছরের জন্য
ভিসা পেয়ে থাকে। তো এই যে পরিবর্তনের কথা 14th of October স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস বলা হয়েছে যে এই ডিউরেশনটা এই মুহূর্তে 2 ইয়ার্স হচ্ছে, এই ডিউরেশনটা হয়ে যাবে 1.5 ইয়ার্স। সেটা হবে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স যারা করবে তারা 2 বছরের পরিবর্তে 2 ইয়ার্সের পরিবর্তে তাদেরকে 1.5 ইয়ার্সের গ্র্যাজুয়েশন ভিসা দেয়া হবে। আর এটা ইমপ্লিকেশন হবে 1st of January 2027 থেকে। এবং পিএইচডি লেভেলে যারা পড়াশোনা করে সাকসেসফুল হবে তাদের যে 3 বছরের ভিসা দেওয়া হয় এখন যেটা আছে এটার উপরে কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস ওই 1st of January 2027 পরেও যারা পিএইচডি কমপ্লিট করবে তারা কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশন ভিসা পাবে। এটা কিন্তু আরেকটি বড় পরিবর্তন যেটা আমরা এই 14th of October আমরা এটা পাবলিশড হয়েছে। এছাড়াও বসনিয়া বলে একটা দেশ আছে, সেই দেশের ভিসাগুলো ছিল নন ভিসা ন্যাশনাল। তারা মূলত ইউকেতে টিকিট কেটে চলে আসতো, চলে আসার পরে এখানে তাদেরকে স্টাম্প দিয়ে ভিজিটার ভিসা দেওয়া হতো 6 মান্থের জন্য। তাদেরকে এখন ভিসা ন্যাশনাল করে দেওয়া হয়েছে, কারণ তারা এখানে আসার পরে এই ভিসাটা তারা অ্যাবিউজ করছিল, অ্যাসাইলাম সিক করছিল, বিভিন্ন রকমের ওভারস্টে হচ্ছিল। এটা প্রোটেকশন দেওয়ার জন্য এটা সেপ্টেম্বর থেকে ইমপ্লিকেশন অলরেডি হয়ে গেছে। আর সুইটেবিলিটি যে ক্রাইটেরিয়া আছে, আমরা জানি যে কোনো অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে গেলে প্রথম তারা দেখবে যে তার কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা, তার কোনো ব্যাড ক্যারেক্টার আছে কিনা, সে ওভারস্টে ছিল কিনা, এখানে কতদিন ওভারস্টে ছিল, যখন এন্ট্রি ক্লাসের জন্য অ্যাপ্লিকেশন করছে কিনা অ্যাপ্লিকেশন করছে, এই বিষয়ের উপরে যেটা সেটা হচ্ছে সুইটেবিলিটি টেস্ট। জি, আমার একজন দর্শকের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে জি একটা কল নিয়ে আসি, তারপরে টেক্সট মেসেজের এটা দেখছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন দর্শক প্রশ্ন করেছেন যে সে স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে 11ই নভেম্বর থেকে কি কোনো চেঞ্জ আসতেছে কিনা, তিনি স্কিলড ওয়ার্কারে আছেন। স্কিল ওয়ার্কারের উপরে কিন্তু অলরেডি চেঞ্জ 22nd of July যে সুইটেবিলিটি টেস্টের যে বিষয়টা, এখানে কোনো বিশেষ কোনো বিষয় আছে? সুইটেবিলিটি টেস্টের ব্যাপারে যেটা চেঞ্জের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স FMA, যে স্পাউস ভিসা হলে কিন্তু একটা মানে অ্যাডভান্টেজ আগে দিত, কিন্তু এই যে পরিবর্তনটা যেটা সামনে থেকে কার্যকরী 11 নভেম্বর থেকে, সেক্ষেত্রে কেউ যদি 30 ডেজের উপরে যদি সে ইউকেতে ওভারস্টে থেকে থাকে এবং যদি নিজের খরচ যদি সরকারি একটু কল নিয়ে আসে। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আফজাল হোসেন। তো আমি কল দিছি আমার একজন চাচার বিষয় জানার জন্য, একটা প্রশ্ন করার জন্য। জি আকবর ভাই বলুন, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্ন হচ্ছে, আমার চাচা এই দেশে আছে 16 বছর থেকে। তো ওনার প্রথমে আসছিলেন ভিজিটে, এসে উনি অ্যাসাইলাম করছিলেন। তো ওনার সম্প্রতি ওনার শরীর খুব খারাপ হয়েছিল, তো উনি সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশে চলে যাবেন। তো পরে এখন শরীরে একটু সুস্থতা অনুভব করতেছেন। এখন চাচ্ছেন যে মেডিকেল রিপোর্টের মাধ্যমে যদি কেস করেন, তাহলে ওনার তো 20 বছরের রুটের এখনো 4 বছর বাকি আছে। তো সেক্ষেত্রে কি অসুস্থ যেহেতু, সেক্ষেত্রে কি অফিস কোনো কনসিডার করবে, বা এরকম কোনো আইনের কোনো একটা ব্যবস্থা আছে যে আগে কনসিডার করে ওনার লিগ্যাল হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? জি, একটা প্রশ্ন আপনার কাছে, যে উনি কি জিপিতে এই যে 16 বছর উনি জিপিতে রেজিস্টার্ড ছিল কিনা? 16তে বলতে আসার একটা 8-9 মাস পরে রেজিস্টার হয়েছেন, এরপর থেকে রেজিস্টার ছিলেন। ওকে, এরপর থেকে সে রেজিস্টার্ড আছেন এবং তার মেডিকেল ইস্যুস আছে। জি, আপনি দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নটি উত্তর দিবেন। থ্যাংক ইউ। আপনার এই আঙ্কেলের জন্য আসলে দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে যে কেউ যদি লিগালি এবং আনলফুলি মিক্স যদি 20 ইয়ার্স যদি কমপ্লিট করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন অন দ্য বেসিস অফ প্রাইভেট লাইফ, এবং সেটা কিন্তু যদি সাকসেস হয়, সে সাকসেস হলে তাকে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট দিতে হবে। এই অ্যাপ্লিকেশনে যদি সাকসেস হতে হয় কিংবা
যে রিকোয়ারমেন্টসগুলো আছে তার ভিতরে হচ্ছে প্রমাণ করতে হবে যে সে কীভাবে আসছিল। তার যদি ভিসা নিয়ে আসে তাহলে তো তার সেই তখনকার পাসপোর্ট কিংবা তার কপি, যে তার যে স্টাম্প যেটা তার এন্ট্রি দেওয়া হয়েছিল, এবং প্রত্যেক বছরে কিন্তু তারা ডকুমেন্ট চাইবে যে সে 20 ইয়ার্স পর্যন্ত সে এদেশে আছে, তাহলে কিন্তু এলিজিবল হবে এবং 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে তাকে 2.5 ইয়ার্সের ইনিশিয়াল লিভ টু রিমেন দিয়ে দুটো এক্সটেনশন নিয়ে তারপরে সে ইনডিফিনিট লিভ টু রিমেন পাবে। আর আরেকটা অপশন হচ্ছে যে যদি বা সে 20 বছর কমপ্লিট করে নাই, সেক্ষেত্রে কিন্তু অপশন আছে। সে অপশনটা কিন্তু নট আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস, সেটা হচ্ছে আউটসাইড ইমিগ্রেশন রুলস এবং আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, যেটাতে রাইট টু প্রাইভেট আর ফ্যামিলি লাইফের কথা বলা হয়েছে। আর্টিকেল 3 as well, মেডিকেল আর সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে যে যদি কারো মেডিকেল কন্ডিশনের কারণে যদি তাকে এদেশ থেকে রিমুভ করা হয় এবং তার কান্ট্রিতে যাওয়ার পরে যদি সে ওই ট্রিটমেন্টটা অ্যাভেলেবেল না থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে বাট অ্যাফোর্ডেবিলিটি নাই, অ্যাফোর্ড করতে পারবে না এবং তার আসলে লাইফ রিস্ক হতে পারে, ডাইং হতে পারে, এই ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে মেডিকেল কন্ডিশনের কারণে সে এই অ্যাপ্লিকেশন করে লিভ টু রিমেনের জন্য সে 10 ইয়ার্স টু 2.5 ইয়ার্সে লিভ পেতে পারে। এবং এটা কিন্তু আর্টিকেল 3 অফ হিউম্যান রাইটস অ্যাক্ট। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি, কল প্লিজ। আপনার নাম, টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আপনি নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। জি, আমি টিভি নিউট করছি আপনার। জি বলুন। আমার নাম রাশেদ। জি রাশেদ ভাই বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমি চাচ্ছি যে একজন পেনশনার যদি দেশে যায় তে আপনার কতদিন থাকতে পারবে বা এলাউড আছে কতদিনের, এটা কি? পেনশনার কতদিন বিদেশে গিয়ে থাকতে পারবে, এই তো? দেশে বাংলাদেশে গিয়ে কতদিন থাকতে পারবে? আপনার কি পেনশন ক্রেডিট কিনা? জি জি, পেনশন ক্রেডিট। ওকে, পেনশন ক্রেডিট, আপনি কতদিন দেশের বাইরে গিয়ে থাকতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। বাংলাদেশে, কিন্তু আমাদের দেশে বলতে বাংলাদেশে তো কতদিন থাকতে হবে কি? জি, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা আগেটা মেডিকেল কন্ডিশন, জি মেডিকেল কন্ডিশনের ব্যাপারে আমি যেটা বলছিলাম, তখন কিন্তু আর্টিকেল 3 অ্যাটাক করে, যেহেতু তাকে যদি তার কান্ট্রি অফ অরিজিনে ফেরত পাঠানো হয় তাহলে দেখা যাচ্ছে সে ট্রিটমেন্ট অ্যাভেলেবেল নাই ওই ডিজিজের, যে কারণে তার ডাইং হতে পারে, তাহলে আর্টিকেল 3 অ্যাটাক করবে। অর তার অ্যাফোর্ডেবিলিটি নাই এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে চিকিৎসার অভাবে, মানির অভাবে তার ডাইং হতে পারে, তখন কিন্তু আর্টিকেল 3 এটা কিন্তু অ্যাটাক করতে পারে। আমরা আপনার কথা শুনবো, কারণ এখানে অনেক কথা বলা আছে, তাই আমাদের দ্রুত একটা ব্রেকে যেতে হবে। আপনারা দেখছিলেন ল অ্যান্ড লিগ্যাল এইড, প্লিজ দেখতে থাকুন। আমরা বিরতির পরে আমাদের দর্শকদের প্রশ্ন উত্তর এবং আরও বেশ কিছু আপডেট নিয়ে আমরা কথা বলবো। দেখা হচ্ছে বিরতির পরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ল অ্যান্ড লিগ্যাল এইডের অনুষ্ঠান থেকে, আইন বিষয়ক অনুষ্ঠান থেকে। আপনারা দেখছিলেন আমরা আলোচনা করছিলাম বেশ কিছু আপডেট নিয়ে। তার মধ্যে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে মেডিকেল গ্রাউন্ডসে 16 বছর তিনি আছেন, তিনি কি রিলিফ পেতে পারেন? 20 বছর তার হয়নি, তার কোনো রেমেডি আছে কিনা, কোনো সুযোগ আছে কিনা? আমাদের অতিথি বলছিলেন যে এখানে তার আউটসাইড ইমিগ্রেশন রুলসের মধ্যে তার এই অ্যাপ্লিকেশনটাকে কনসিডারেশনে নেওয়ার সুযোগ আছে। আপনি যদি প্রুভ করতে পারেন যে বাংলাদেশে গিয়ে ট্রিটমেন্ট পাবেন না বা ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, অথবা ট্রিটমেন্টকে অ্যাফোর্ড করার মতো আপনার কোনো সুযোগ নেই, অথবা আপনাকে ওখানে লুক আফটার করার জন্য কোনো সুযোগ নেই। সো বেশ কিছু বিষয় থাকে, এগুলোকে যদি আপনি ভালোভাবে প্রুভ করতে পারেন যে আপনার লাইফ থ্রেট আছে, দেশে চিকিৎসার অভাবে আপনি মারা যেতে পারেন, এরকম কোনো সিচুয়েশন হলে নিশ্চয়ই সুযোগ আছে। সেটা 16 বছর কেন, তার চেয়ে যদি কমও হয় তাহলে কোনো অসুবিধা নেই। আমরা আরেকটি কল নিয়ে আসছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্নটি করুন। জি ভাই, আমি কি স্টুডিওতে? জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। ওকে, আমার নাম রুহেল, আমি বার্মিংহাম থেকে বলছি ভাই। জি, বার্মিংহাম থেকে। ভাই কি আপনার নামটা? রুহেল।
রুয়েল। রুয়েল, ওকে। জি রুয়েল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন আপনার প্রশ্নটি কি? ওকে, আমার আমি কি 2-3 মিনিট টাইম নিতে পারবো? জি আপনি বলুন, আপনি সংক্ষেপে প্রশ্নটি করুন। ওকে, সংক্ষেপে আমি এই দেশে আসছিলাম 2005-এ। জি হ্যাঁ, আমি আসছিলাম অ্যাকচুয়ালি আমি ভিজিট ভিসায়, জি ঠিক আছে। ভিজিট ভিসা পরে আমি ওভারস্টে হয়ে গেছিলাম, তবে আমি একটি কেস মারছিলাম এসআইএম। হুম ওকে, এসআইএম মারছিলাম আমি। এইবার আমি আসছি লরিতে, লন্ডন আসছি, আমার লরিতে আমার তুই আসছি, বুঝতে পারছেন? সরি, আপনার একটু ইকো হচ্ছে, আপনি একটু স্পষ্ট করে বলার চেষ্টা করেন আর টিভির ভলিউমটা কমিয়ে নিন। ওকে, আমি আসছিলাম ভিজিট ভিসায়, শুনছেন আমাকে? ওভারস্টার হয়ে গেছেন, তারপরে অ্যাসাইলাম ক্লেম করেছেন, এরপরে কি বলুন? অ্যাসাইলাম ক্লেম করছিলাম এইভাবে যে আমি লরি দিয়ে আসি ইউকে, ওকে। বুঝছেন? এরপরে আমি মনে করেন এই দেশে থাকছি বহুদিনের পরে আমি বিয়ে করছি, বুঝছেন? হুম বিয়ে করার পরে এখন তো আমি সংসার ঠিক আছে, আমার সবকিছু, আমার বাচ্চা আছে, বুঝছেন? হুম এরপরে আমি একটা জিনিস বলছিলাম, আমি 2013-এ বিয়ে করছিলাম। বিয়ে করার পরে আমি আমার ওই অ্যাসাইলাম যে কেস, ওই কেসে আমি আমার বিয়ে এড করছিলাম, হুম বুঝতে পারছেন? তো এড করার পরে আমাদের 2.5 বছরের ভিসা দিয়েছে। তখন আমার 10 বছর রুটে আমার ফলাই দিছে। 10 বছর পরে আমি এখন 2024 নভেম্বরে আমি আইএলআর পাইছি, জি বুঝছেন? আইএলআর পাওয়ার পরে এখন তো আমার সিটিজেনশিপের টাইমে দিছি, আমি কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমার প্রশ্নটা এইটা। জি, আপনি তাহলে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কি না, এটাই আপনার প্রশ্ন, এই তো? জি জি জি, জি, থ্যাংক ইউ। আমার কথাটা ক্লিয়ার বুঝছেন তো? জি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আপনার ইমিগ্রেশন লরি দিয়ে আসায় এরপরে আমি শাদি করছি, শাদি করে আমি লিগেল হয়েছি, এরপরে আইএলআর পাইছি এখন 2024। আমার 1 বছর হয়ে গেছে, আমি কি মানে বিটিসি ডিনের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? জি, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন, আমার অতিথি আপনার প্রশ্নের উত্তরটি দিবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ভাই, ওকে। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি জি জি, আরেকটা কল আছে বোধহয়। জি না, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা মেডিকেল গ্রাউন্ডে যেটা আমরা তো মোটামুটি বলে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি। আমরা তো এখন যদি আপনি অ্যাড্রেস করেন যে একজন পেনশনার, তিনি একটি প্রশ্ন করেছেন। পেনশনার, এটা ক্রেডিট, যেহেতু পেনশন ক্রেডিট, যেহেতু এটা কিন্তু পাবলিক ফান্ড, অথবা এটা কিন্তু 30 ডেজের বেশি সে কিন্তু ইউকের বাইরে থাকতে পারবে না। অতএব এটা, এবং ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছেন তারাও কিন্তু 30 ডেজের বেশি থাকতে পারবে না, আর পিআইপিতে যারা 28 ডেজের বেশি থাকতে পারবে না। অতএব আপনারা ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবেন। তো এই যে ডেডলাইনগুলো এটা মেনটেন করবেন এবং আপনারা ইন টাইমে ইউকেতে ফিরে আসার চেষ্টা করবেন। জি, ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন, একজন অতিথি আছেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আমার নাম হলো মিরাজ মিয়া। জি, আমার নাম মিরাজ মিয়া। ওকে মিরাজ ভাই, প্রশ্নটি করুন। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা লাগি আপনারা কাছে করছি। জি, ও আমার ছোড়া জমিন আছে জিরত, ও আপনার দিছে কি বাংলাদেশও, যে দলিল আছে, হলতা আছে, ফর্সা আছে, সবটা আছে। আমি ওখান থেকে কোনো কেস করতাম পারবো না, আরো জন দখল করে বইতে আছে। আপনি দখল করে বসে আছে আপনার দেশের প্রপার্টি, এই তো? জি ভাই, জি ভাই। এখান থেকে আপনি কিভাবে মামলা পরিচালনা করবেন সেটা আপনি জানতে চাচ্ছেন? জি ভাই, জি ভাই। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, জি না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিব। আমি রাখি দিই। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনি যেটা বলছেন, আমি বেনিফিটের বিষয়ে আপনার কাছে, এই যে পেনশন ক্রেডিটের বিষয়ে একটা প্রশ্ন আছে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে যে যদি কেউ এই দেশ থেকে, যারা পেনশনার আছেন, তারা যদি অন্য দেশে চলে যেতে চান, তার ব্যাকহোমে চলে যেতে চান, এইটা ট্রান্সফার করার সিস্টেমটা কি? এটা যদি আপনি একটু বলুন, কেউ কি ট্রান্সফার করে নিতে পারবে কিনা? আমার যতদূর ধারণা এটা ট্রান্সফারেবল না, তবে আমি যতটুকু জানি যে যারা ইউকেতেই থাকবে এটা কিন্তু তাদের জন্য প্রযোজ্য। ওকে, তো যে কারণে প্রথমেই কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে, যে এটা তো আসলে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা পেয়েছে, তখন কিন্তু বলা যায় আর ইউ লিভিং ইন দ্য ইউকে। তো আসলে ইউকেতে না থাকলে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু তারা এলিজিবল হয় না। আবার অনেক অ্যাপ্লিকেশন আছে যেটা
আউট কান্ট্রি কিন্তু রিকোয়ারমেন্টসটা ডিফারেন্ট। যেমন এন্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন, স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন, তারা কিন্তু এন্টি ক্লিয়ারেন্স করে তারা আসতে পারে, দেয়ার যে অপশন। আবার ইন কান্ট্রি থেকেও হয়। তো ঠিক একইভাবে অনেক অ্যাপ্লিকেশন আছে যেরকমের এই যে চাইল্ড বেনিফিট কিন্তু ইউকেতে যারা থাকবে তাদের জন্য কিন্তু দেয়া হচ্ছে। অতএব কেউ যদি এখন বাংলাদেশে বসে থাকলো বাচ্চা নিয়ে, তাহলে কিন্তু তারা এলিজিবল না। কারণ যখন এই অ্যাপ্লিকেশনটা করা হয় তখন প্রথমে জিজ্ঞেস করে যে এই বাচ্চা কি ইউকেতে। এখানে আমি আপনাকে একটা রিলেভেন্ট কোশ্চেন করি, যেটা আমরা রিসেন্টলি আমরা ফেস করেছি। সেটা হচ্ছে যে যেটা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে বাবা একটা বাচ্চার চাইল্ড বেনিফিট পাওয়ার জন্য বাবার এই দেশে বেনিফিট ক্লেম করার এলিজিবিলিটি আছে, কিন্তু মা হচ্ছে পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে, সে এখনো কোনো স্ট্যাটাস পায়নি, বাচ্চা ব্রিটিশ। তো এই ভদ্রলোক, সে নাইজেরিয়ার একজন ভদ্রলোক, সে তার দেশে গিয়ে বেশিরভাগ সময় থাকে, কিন্তু মা এবং বাচ্চা হ্যাবিচুয়াল রেসিডেন্ট এইখানে। তো এক্ষেত্রে তাকে চাইল্ড বেনিফিট তারা লেটার দিয়েছে যে তুমি এই দেশে থাকো না, তুমি আসা যাওয়ার উপরে আসো, তোমার এই বেনিফিটটা কাট করা হবে। এক্ষেত্রে কি আসলে বাচ্চাটা যদি এদেশে থাকেও তখনও কি সে পাবে? ব্যাপারটা হচ্ছে যে এখানে দুইটা জিনিস কাজ করে, যে যে আপনার যে রেসিডেন্সিয়াল যে কোয়ালিফিকেশন আছে, হ্যাবিচুয়াল রেসিডেন্ট, এটা কিন্তু কাজ করে। হ্যাবিচুয়াল রেসিডেন্ট কিন্তু যে যার অ্যাকাউন্টে যাচ্ছে, যেহেতু বাচ্চা তো আর বাচ্চার কারণে এলিজিবল হচ্ছে গার্ডিয়ান, এটা কিন্তু বাচ্চা পাচ্ছে, বাচ্চার জন্য দেয়া হচ্ছে, কিন্তু এলিজিবল হচ্ছে কে? প্যারেন্টস, লিগ্যাল গ্যারান্ট। হ্যাঁ, তো যে কারণে লিগ্যাল গ্যারান্টেরও কিন্তু রিকোয়ারমেন্টস হচ্ছে হি হ্যাজ টু বি অর শি হ্যাজ টু বি ইন দ্য ইউকে। অতএব কেউ যদি ইউকের বাইরে যায় তাহলে তো এখানে তার যে হ্যাবিচুয়াল রেসিডেন্স, তো সেটা তো স্যাটিসফাই করতে পারছে না, ঠিক কিনা? আমার যে ইয়াং যে ব্যারিস্টার আছে, ভেরি নলেজেবল, আমরা জানি। হ্যাঁ, তো সেও কিন্তু আমাদেরকে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হেল্প করছে। হ্যাঁ, আমরা শুনবো। আমি তার কাছে যাব। ব্যারিস্টার আকবর সিদ্দিক, আপনি শুনছিলেন এবং দর্শকদের প্রশ্ন। আমি আপনার কাছে আসি যে একজন রয়েল নামে একজন ভদ্রলোক বার্মিংহাম থেকে প্রশ্নটি করেছেন যে উনি অনেক বছর ওভারস্টেয়ার থাকার পরে তারপরে শেষ পর্যন্ত 2024-এ ILR পেয়েছেন। তো এখন তার প্রশ্নটা হচ্ছে সে ন্যাচারালাইজেশন করতে পারবে কিনা ব্রিটিশ সিটিজেনের জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। না, উনি যদি 1 বছর তো অলমোস্ট মনে হয়ে গেছে বলছেন। হ্যাঁ, যে ILR 24-এ পেয়েছেন। হ্যাঁ, তো হয়ে গেলে সেটেলমেন্টের পাসপোর্টের জন্য তো উনি ন্যাশনালাইজেশনের জন্য তো ওনাকে 1 বছরের কমপ্লিট দেখাইতে হয়। সো সেটা তো কমপ্লিট আছে। আর মোস্ট প্রবাবলি উনি লাইফ ইন দি টেস্ট এবং ইংলিশ কমপ্লাই করছেন সেটেলমেন্টে, দেওয়ার পর ওনার ন্যাশনালাইজেশনের আর দরকার নাই। বাট উনি যেই ডেটেতে অ্যাপ্লিকেশন করবেন, উনি এলিজিবল বেসড অন হিজ ইনফরমেশন, এলিজিবল। সো এখন যিনি যেই ডেটে অ্যাপ্লিকেশন করবেন ওই ডেট থেকে ঠিক এক্স্যাক্টলি 5 ইয়ার্স আগে ইউকেতে ছিলেন কিনা। হ্যাঁ, ওইটা যদি থেকে থাকেন তাহলে যে ডেটে অ্যাপ্লিকেশন করবেন তাহলে কোয়ালিফাই করে। আর সেটা হচ্ছে যে গুড ক্যারেক্টার তো একটু ম্যাটার আছেই এখানে। সো যদি গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তাহলে তো আনলাইকলি এখানে মনে হয় না যে তার ওই যে ওভারস্টেয়ারটা কনসিডারেশনে নেবে, যেহেতু সে ILR পেয়েছে। যে পরিবর্তনটা আমরা পেয়েছি ফেব্রুয়ারিতে, সেটাতে ক্লিয়ারলি বলা হয়েছে যারা ডেঞ্জারাস জার্নি করবে, লাইক বোটে করে কিংবা লরিতে করে, লরিতে আসছে, যে কারণে উনি এই ব্যাড ক্যারেক্টার ভিতরে পড়ে যাবে। এবং ওখানে বলা হয়েছে যে ইউজুয়ালি যারা ডেঞ্জারাস জার্নি করে আসবে, এন্ট্রি ক্লিয়ারেন্স না নিয়ে, তাদের ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন নর্মালি ইট উইল বি রিফিউজ আনলেস দেয়ার আর এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। এবং সেক্ষেত্রে দুইটা জিনিস বলছে যে ইকোনমিক্যালি কন্ট্রিবিউশন এবং ফিনান্সিয়াল এবং সোশ্যাল কন্ট্রিবিউশন, সেটাও এখানে কাজে লাগবে না। যখনই দেখা যাচ্ছে যে উনি লরিতে করে আসছে, ওনার 1735 পাউন্ড লাগবে হচ্ছে আপনার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে, আর 139 কিংবা হোয়াট এভার ইট ইজ তার বায়োমেট্রিক, এবং এই অ্যাপ্লিকেশন ধরেই নেওয়া হবে যে রিফিউজ হবে। অতএব আপনার অ্যাপ্লিকেশনে করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেইটি ক্ষেত্রে রেস্ট্রিকশন নাই। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি ব্যাড ক্যারেক্টার ভিতরে পড়বেন। এবং লাস্ট যে চেঞ্জটা আসছে এই ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেনের গাইডেন্সে, সেই গাইডেন্সে ক্লিয়ারলি বলা হয়েছে যারা ডেঞ্জারাস জার্নি করে আসবে, লরি কিংবা বোট কিংবা এই যে কি বলে নৌকা করে আসছে এই যে ফ্রান্স থেকে,
এদের অ্যাপ্লিকেশন নরমালি উইল বি রিফিউজ, এবং এই আইন যতদিন থাকবে তারা ব্রিটিশ সিটিজেন হতে পারবে না। ভেরি ব্যাড, ভেরি হার্শ ল, কিন্তু উই হ্যাভ টু অ্যাকসেপ্ট। তবে প্লেনে যদি কেউ আসে সেটা আলাদা জিনিস। জি, আশা করি দর্শক আপনি উত্তরটি পেয়েছেন। আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলেছেন আসলে মূলত আপনি এসেছেন ভিজিট বিষয়, তো আপনার যদি প্রুফটা থাকে, আপনি রেদার দ্যান এক্সপ্লেইনিং টু মাচ, আপনি ওই পাসপোর্টের কপি সহ আপনি ওগুলো দিয়ে দিবেন, ব্যাখ্যা করার কোনো দরকার নেই, স্ট্যাম্পটা সহ আপনি অ্যাপ্লিকেশনের সময় দিয়ে দিবেন। আর যে বিষয়টা হচ্ছে যে অত ঘাবড়ানোর কিছু নাই, যেহেতু আপনার একটা প্রাইভেট লাইফ এখানে আছে, সেক্ষেত্রে ডিসকাশন অ্যাপ্লাই হতে পারে, এমনটা ভাবার এই নাই যে না আপনার রিফিউজ হবেই। তো সেক্ষেত্রে বেটার হবে আপনি যে কোনো একজন ইমিগ্রেশন সলিসিটরের কাছে গিয়ে এটাকে সুন্দরভাবে সাবমিট করবেন, তাহলে আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। জি, আমি ভাই আপনার কাছে আসবো যে আমাদের মিরাজ মিয়া নামে একজন প্রশ্ন করেছেন যে বাংলাদেশে প্রপার্টি আছে, ওখানে এখন দখল হয়ে যাচ্ছে বা ঝামেলা হচ্ছে, তাহলে সে কি করবে? এটা তো তার এখন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তো এই করতে হবে, সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। এখন আপনার যে ঘটনাটা শুনলাম এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যারা ইউকেতে বসবাস করি, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটির, তারা অনেক কষ্ট করে উপার্জিত পয়সা তারা অনেক সময় বাংলাদেশে প্রপার্টি করে, তাদের নিজের যে বাসাটা বাবা মা রেখে গেছে সেটাকে আমরা আরও রিফারবিশ করে সেটাকে প্যালেস করার চেষ্টা করি, এবং এন্ড অফ দ্য ডে অনেক সময় আমাদেরকে এই ধরনের বিটার এক্সপিরিয়েন্সের হতে হয় যে সেটা দখল হয়ে যাচ্ছে কিংবা সেটা অন্যরা নিয়ে নিচ্ছে, হুমকি দুমকি এগুলো দেখাচ্ছে। তো এটা আনফর্চুনেট। তো আপনার সিচুয়েশন হচ্ছে যে আপনার এটা অলরেডি দখল হয়ে গেছে, কিন্তু রিসেন্টলি কিন্তু বাংলাদেশের নতুন একটা আইন হয়েছে, দলিল যার জমিদার, ঠিক না? আগে এক সময় ছিল যে কেউ যদি 12 ইয়ার্স যদি কোনো দখল থাকে তাহলে কিন্তু সে পজেশনাল যেটাকে বলা হয়, তাহলে কিন্তু সে ওইটার এক ধরনের মালিকানা দাবি করতে পারে, কিন্তু সেই আইনটা নাই। এখন হচ্ছে দলিল যার জমিদার। এখন ঘটনা হচ্ছে যে তারা যদি জোর জবল করে দখল করে রাখে, তো এটা আপনি কিভাবে রেমেডি পাবেন? এক্ষেত্রে আপনি সালিশ বিচারের মাধ্যমে, চেয়ারম্যানের মাধ্যমে আপনি প্রথমে মেডিয়েশন করতে পারেন, যেটা এই দেশে কিন্তু মেডিয়েশন খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি চিলড্রেন অ্যারেঞ্জমেন্ট অর্ডারের জন্য যে সেখানে মেডিয়েশন, তারপরে কেউ যদি কি বলে মানি ক্লেমের মামলা করে সেখানে মেডিয়েশন, সবসময় মেডিয়েশন মানে কি মধ্যস্থতা করে এটাকে সলিউশন করা যায় কিনা। তা আপনি যদি কোনো মেম্বার কিংবা কোনো চেয়ারম্যানের ধরাধরি করে যদি আপনি এটা যদি দখল ফিরিয়ে আনতে পারেন, সেটা হবে সব থেকে ওয়াইজ কাজ, কারণ হচ্ছে যে আপনি পয়সাও বাঁচাতে পারবেন, স্ট্রেসও কমবে এবং আপনার কাজও হবে। আর সেকেন্ড যেটা অপশন, সেটা যদি না পারেন তখন হচ্ছে আপনার বাংলাদেশে একজন লয়ার ধরতে হবে, ধরে আপনাকে রিকভারি অফ পজিশনের জন্য আপনার মামলা করতে হবে। সেই মামলাটার হিয়ারিং হবে, বিভিন্ন পর্যায়ে যাবে, এটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক লেন্দি। আর এখান থেকে যেহেতু আপনি বাংলাদেশে যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনি আপনার কোনো আত্মীয়কে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতে পারেন যে আপনার ওই জমি সংক্রান্ত ব্যাপারে যে মামলা আছে সেটা লয়ারের সঙ্গে যোগাযোগ করে সে মামলা পরিচালনা করতে পারবে, কিংবা কোনো লয়ারকেও আপনি সরাসরি এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে দিলে সেও আপনার পক্ষে মামলা পরিচালনা করতে পারবে। তো এই হচ্ছে আপনার জন্য অপশন। এবং বাংলাদেশের যে এই মানে কি বলে পজেশন রিকভারি যে মামলা, এটা কিন্তু অনেক কাল ধরে চলে এবং অনেক পয়সা খরচ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাডভাইস। জি জি, থ্যাংক ইউ। আমি একটু কামরুল ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি সুপ্রিয় দর্শক, যেটা হচ্ছে যে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি ইটস ভেরি ইজি, বাংলাদেশ এম্বাসির থ্রুতে করতে হবে একটা নির্দিষ্ট ফরম্যাটে, যেগুলো বিভিন্ন সলিসিটরদের কাছে গেলে তারা আপনাকে একটা ড্রাফট করে দেবে। আপনি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চান তার নাম এবং ছবি এবং তার ডিটেলস দিয়ে আপনি যে কোনো আপনার আত্মীয়দের মধ্যে কাউকে দিতে পারেন। আপনি যে মামলা পরিচালনার জন্য যে পাওয়ার আপনার আছে ব্যক্তিগতভাবে, সেই পাওয়ারটাই সে অ্যাপ্লাই করতে পারবে ওখানে। ইভেন আপনারা হয়তো জেনে থাকবেন যে অনেক সময় জমি বেচা কেনার ক্ষেত্রেও আপনি কোনো জমি বিক্রি করতে চাচ্ছেন, দেশে যেতে পারবেন না, আপনার যাওয়ার সুযোগ নেই, তো তখন আপনি কিন্তু এই পাওয়ারটা দিয়ে কাউকে সেই অথরিটি দিতে পারেন, সে আপনার মতো করেই এই জমিটা বিক্রি করতে পারে। সেই রকম মামলার ক্ষেত্রেও
আপনি যদি বাংলাদেশ এম্বাসির থ্রুতে পাওয়ার অফ অ্যাটর্নি দেন, সেই পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশে আপনি যাকে দিবেন সে ওখানে বসে আপনি যা করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। তবে আপনি কোনো সিভিল স্যুটে জড়ানোর আগে একটা জিনিস করতে পারেন, যেহেতু আমরা এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি, তো সেক্ষেত্রে আপনি ওখানে যদি আপনার সত্যি কোনো জমি আপনার দলিল আছে সেগুলো যদি দখল হয়ে যায়, আপনি কি করবেন, এটাকে একটু চেষ্টা করেন নিউজ পেপারে দিতে। বিভিন্ন এখন মিডিয়া ইজ অ্যাভেলেবল, আপনি মিডিয়ায় দিয়ে ওই মিডিয়া কাটিং এবং নিউজ পেপার কাটিংটাকে এখানে বাংলাদেশ এম্বাসিতে দিয়ে সরাসরি তাদের দৃষ্টিতে যদি আনেন, তাহলে এখান থেকে যদি কোনো প্রেশার ক্রিয়েট করা হয় ওখানের লোকাল অথরিটিকে, ওখানের পুলিশ প্রশাসনকে, আপনার এটা খুব সহজে এই যে দখলমুক্ত হতে পারে। তবে আপনার সুযোগ আছে। আমরা যারা এখানে বিদেশে থাকি, আমরা অনেক আসলে আমাদের প্রপার্টি নিয়ে চিন্তা করি। সো এই জিনিসগুলো যখনই আপনি প্রশাসনের দৃষ্টিতে আনবেন যে আপনি একজন বিদেশি নাগরিক প্লাস বাংলাদেশি, আপনার অসুবিধা হচ্ছে, তাহলে এটাকে খুব মূল্যায়ন করবে এবং আশা করি আপনার প্রবলেম সর্ট আউট হবে। আমাদের ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক, আপনার কাছেই আসতে চাচ্ছি। আমরা অনেক কথা বলছিলাম, আপনার কাছে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউজের ক্ষেত্রে অথবা যে ব্রেভার্ড প্যারেন্ট যেটা পার্টনার যেটা, এর ক্ষেত্রে সুইটেবিলিটি রুলের ক্ষেত্রে কোনো ডিফারেন্স আছে কিনা, এটা আপনি যদি একটু বলেন। থ্যাংক ইউ। যে যারা ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হচ্ছেন সেটা আপনারা জেনে থাকবেন যে 2024 এপ্রিল থেকে তাদের রেমিডিটা আরও ওয়াইডলি দেওয়া হচ্ছে। আমরা আগে শুধুমাত্র অ্যাপেন্ডিক্স এফএমই বা ব্রিটিশ স্পাউসদের পার্টনাররাই পেয়ে থাকতেন, এখন সেটা আর নয়, সেটা এখন স্কিল ওয়ার্কারের পার্টনাররাও পাচ্ছেন, এখন সেটা স্টুডেন্টের পার্টনাররাও পাচ্ছেন, এবং সেটা অ্যাপেন্ডিক্স ফ্যামিলি মেম্বারের যে কোনোটারই রুটেই থাকলে পাচ্ছেন। প্রোটেকশন ক্লেমে যারা আছেন তারা পাচ্ছেন। ইউ ফ্যামিলি মেম্বারের ইভেন যদি প্রি সেটেল স্ট্যাটাসও থাকে তাদের পার্টনাররাও পাচ্ছে। সো ডোমেস্টিক অ্যাবিউজের এখানে ডোমেস্টিক অ্যাবিউজ হওয়া মানে অনেক সময় আমরা বুঝে থাকি যে মনে হয় যেন এটা ফিজিক্যাল কোনো অ্যাবিউজের শিকার হইতে হয়, আসলে মোটেও তা নয়। আপনি যে কোনো ফর্মের অ্যাবিউজ হইতে পারেন, ভার্বাল হইতে পারে, সাইকোলজিক্যাল হইতে পারে, মেন্টাল হইতে পারে, ফাইন্যান্সিয়াল হইতে পারে, ইমোশনাল হইতে পারে। সো এনি কাইন্ড অফ, সো যদি অ্যাজ লং অ্যাজ আপনি এস্টাবলিশ করতে পারেন তাহলে আপনি একটা কনসেশনের আন্ডারে প্রথমত 3 মাসের আপনি একটা লিভ পাবেন। এরপরে পরবর্তী ধাপে আপনি যদি পোটেনশিয়ালি আপনার যদি কিছু কোয়ালিফাইং ক্রাইটেরিয়া আছে আন্ডার সেট ডিবির আন্ডারে, সেটা অ্যাপেন্ডিক্স এন্ড ডিবি, সো সেখানে আপনি যদি কোয়ালিফাই করতে পারেন কিছু থ্রেশহোল্ড ক্রাইটেরিয়া, এখন আপনি যদি এলিজিবল হন লাইক অ্যাজ অ্যাপেন্ডিক্স এফএম ফ্যামিলি মেম্বার হন বা প্রোটেকশন ক্লেমের হন, তাহলে আপনি ডাইরেক্ট সেটেলমেন্ট পাবেন। ইভেন ইংলিশ রিকোয়ারমেন্টও নেই, এমন আপনাকে ফিজও আপনাকে পে করা লাগে না। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ। আপনি বেস্ট আকবর বিন সিদ্দিক, আপনি তো ডোমেস্টিক ভায়োলেন্স এই বিষয়গুলো নিয়েই কাজ করেন। আমি আরেকটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম যে ইমিগ্রেশন প্রবলেম যদি হয়, আমরা যেহেতু ফ্যামিলি লয়ার প্র্যাকটিশনার মেইনলি, তো সেক্ষেত্রে আপনি যদি একটু বলেন যে যদি কেউ ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হন তাহলে তার ইমিডিয়েটলি তার আসলে কি করা উচিত এবং তারা কি ধরনের প্রোটেকশন পেতে পারেন এবং কি করা উচিত, সেক্ষেত্রে লিগ্যাল এইডের কতটুকু অ্যাভেলেবিলিটি প্লিজ। জি, থ্যাংক ইউ ভাই। ফার্স্ট অফ অল আমি বলবো তারা অবশ্যই পুলিশ প্রোটেকশন নেওয়া উচিত, পুলিশকে রিপোর্ট করা উচিত। তো কিন্তু অনেকে তো পুলিশে যেতে ভয় পায়, বা এমন হয় যে হ্যাঁ ঠিক আছে একটু ছোটখাটো একটা ঘটনা ঘটেছে, আমরা দেখি সর্ট আউট হয় কিনা, অথবা সে চায়ও না। অনেক সময় একজন জি একটা কল নিয়ে আসছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আমরা কলটি ড্রপ হয়ে গেছে। আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেকে চায় না পুলিশ ইনভলভ করতে, সো সেক্ষেত্রে আসলে এবং পারপেট্রেটরের বাসাই একই সাথে থাকে, সেক্ষেত্রে তার জন্য ওই পুলিশে রিপোর্ট করা হয়তো সে একটা শেকি সিচুয়েশনে থাকে যে আমি করলে আমাকে আরও প্রবলেমের ফেস করতে হয় কিনা। জি জি, থ্যাংক ইউ। না, এখানে এছাড়াও তো আরও রেমেডি গেটওয়ে আপনার আছে। আপনি কোর্টে নন মোলেস্টেশন অর্ডার সিক করতে পারেন, সেই ক্ষেত্রে কোর্ট ওখানে প্রোটেকশন। আবার একটা কল নিয়ে আসবো। জি আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। জি আমি আরিফ বলছিলাম। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে ব্রিটিশ পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে বাচ্চাদের 12 বছর উপরে হলে কি রেফারি লাগে নাকি? আপনার ওই যে একটা রেফারেন্স, একজনের রেফারেন্স লাগে না, সেটা কি 12 বছরের বাচ্চার উপরে লাগবে নাকি?
ঠিক আছে? জি। এটা আর আর যদি না লাগে তাহলে ব্রিটিশ পাসপোর্ট রিনিউয়াল ক্ষেত্রে কার কার লাগবে না আর কি, আর কার লাগবে এটা যদি একটু ডিটেইলস বলতেন। ওকে, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন, আপনি উত্তরটি পাবেন। জি, একবার বলছি দিকে আমরা একদম শেষ পর্যন্ত আপনি যদি বলছিলেন যে তারা নন মলেস্টেশন অর্ডার নিতে পারেন, এটা একটা কোর্ট প্রোটেকশন, আপনাকে এর মাধ্যমে আপনি প্রোটেকশন পাবেন। যদি এটা ব্রিজ করে আপনার পার্টনার বা যার বিরুদ্ধে আপনি করতেছেন অ্যাসোসিয়েট যারা, তাহলে এটার কনসিকুয়েন্স খুবই সিরিয়াস, এটা ভালো একটা প্রোটেকশন। হাউএভার আপনারা মাথা রাখবেন যারা পাবলিক ফান্ড পাচ্ছেন বা লো ইনকাম তাদের জন্য লিগ্যাল এইড আছে, যেমন মেরিট টেস্ট বলে থাকে, এটা স্যাটিসফাই হলে। সো মিনস টেস্টটা আপনারা মূলত যেটা বললাম, যারা লো ইনকামে আছেন বা পাবলিক ফান্ডে আছেন তারা খুব ইজিলি লিগ্যাল এইড পেতে পারেন। সো আপনারা অনেক সময় দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যুতে অনেক সময় আপনারা চিন্তা করেন অনেক কষ্ট হয়ে যাবে, সো না আমি আর কোনো প্রোটেকশন যাই না। সো এখানেও রেমেডি অ্যাভেলেবল আছে আপনাদের জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে অনেক চ্যারিটি অর্গানাইজেশন আছে যারা বিভিন্নভাবে হেল্প করে থাকে। সো আপনাদের ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হলে আপনাদের অ্যাভেলেবল অপরচুনিটি আছে। আমরা একদম প্রায় শেষ প্রান্তে, রেফারি 12 বছরের বাচ্চার রেফারি লাগবে কিনা, আর কার রিনিউ করার ক্ষেত্রে কার মূলত লাগে, একটু 30 সেকেন্ডস। রিনিউয়াল করার ক্ষেত্রে আন্ডার এজদের লাগবে, অ্যাডাল্টদের আসলে রিনিউয়াল ক্ষেত্রে রেফারেন্স লাগে না। আন্ডার এজ ইয়েস, অ্যাডাল্ট নো। ভেরি শর্ট আনসার। আমি জানি কামরুল ভাই সে জানে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়। আকবর সিদ্দিক, আপনাকেও ধন্যবাদ। এবং কামরুল ভাই অতি ব্যস্ততার মাঝেও যে উপস্থিত হয়েছেন, আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ল অ্যান্ড লিগ্যাল এইড। আমরা এই অনুষ্ঠানটিতে বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং আবারও ফিরে আসবো 2 সপ্তাহ পরে, এভরি আদার উইক, শুক্রবারে রাত 8টা থেকে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।